এই জনগণের নির্বাচনটা উনি কবে দিবেন এটা কিন্তু বলেন নাই। আমাদের ভাতের অভাবের চেয়েও অভাব আইনের শাসন। এখানে কেউ খুন করছে, তার কিছুই হচ্ছে না, আরেকজন কিছুই করে না, সে খুনি হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি অনেক বিচক্ষণ ব্যক্তি। বিচক্ষণ ব্যক্তির কাছে জনগণ কিন্তু বিচক্ষণতা আশা করে। এবং আমি অনেক দিন রাজনীতি করে যা বুঝছি, মানুষের অন্তরের ভিতরে যেতে যেমন বেশিক্ষণ লাগে না, অন্তর থেকে বের হতে তার চেয়েও কম সময় লাগে। প্রত্যেকটা সরকারই কিন্তু খুব ভালো ভালো কথা বলে, সুন্দর সুন্দর উপস্থাপন করে, স্বপ্ন দেখিয়ে আসছে। জনগণ লুফে নিয়েছে সেই স্বপ্নগুলো। তারপরে কিন্তু যখন পারেনি, তখন কিন্তু জনস্বীকৃত থেকে জনধিকৃত হয়েছে। তাজা রক্তের বিনিময়ে এই আবার আরেকটা স্বাধীনতা আমরা পেয়েছি। আমাদের যে টাকাগুলো বিদেশ চলে গেছে সেই টাকাগুলো ফেরত আসুক, বা আমাদের সিস্টেম লসটার জায়গায় সিস্টেমটা চালু হোক। ভাষণের মধ্যে এরকম কোনো সুনির্দিষ্ট কিছু দেখলাম না, শুনি নাই যে আগে আমি এটা করব, কোনটা আগের দরকার। আইনের শাসনটা ভীষণভাবে আগে দরকার। আইনের শাসন ঠিক হলে অটোমেটিক বাকিগুলা ঠিক হয়ে যায়। জনগণের নির্বাচনটা উনি কবে দিবেন এটা কিন্তু বলেন নাই। মৃত্যু এখানে প্রকাশ পেল, এটা আমাকে হালকা করে নাড়া দিল। কিন্তু দেশ চলে পৃথিবী জুড়ে রাজনীতিবিদদের হাতে। আর যতগুলো সমস্যা উনি তুলে ধরেছেন, রাজনৈতিক বক্তাদের মতো উনি বক্তব্য রেখেছেন। আমরা চাই উনি বিজয়ী হোক। উনি বিজয়ী হলে আমরা প্রত্যেকেই বিজয়ী হব, প্রত্যেকটা ছাত্ররা বিজয়ী হবে। এই ছাত্ররা আমাদের শুধু মাঠে ছিল না, ছাত্রদের সাথে ছাত্রদের মা বাবারাও মাঠে ছিল। ভোটের অধিকার কখন কিভাবে করবে, ভোটের অধিকার সব সময় দেওয়া থাকে। ভোট দেওয়ার অধিকার আছে, ভোট নেওয়ার অধিকার আছে, কিন্তু আসলে কি ভোট হয়? সমস্ত জীবদ্দশায় উনি যা অর্জন করেছেন, সেই অর্জনটাকে বাংলাদেশে, ওনার দেশ বাংলাদেশ, আমারও দেশ বাংলাদেশ, আপনারও দেশ, সেখানে উনি ওনার মেধা বুদ্ধি এইসব খরচ করে আমাদের জড়ো করবে, একখানে রাখবে। আমি খারাপ হতে পারি, মঞ্জু ভাই ভালো হতে পারে, মঞ্জু ভাই দুষ্ট হতে পারে, আরেকজন ভালো হতে পারে। সেইটা সিস্টেম লস থেকে সিস্টেমে নিয়ে আসে। সিস্টেমে আনার জন্য বেশি সময় লাগে না। আর ক্যাপ্টেনকে গিরি করে দেওয়া যাবে না, দেরি হবে, এটা না। আপনি সিস্টেমটার মধ্যে এনে আপনি নির্বাচন দিয়ে দেন, যত তাড়াতাড়ি দিবেন। রাজনীতিবিদদের হাতে যদি দেশ না থাকে, দেশকে আপনি যতই ডেভেলপ করেন, দেশের কিন্তু ওই দেশ হবে না। লং টার্ম তো এক একজনের ব্যক্তি বিশেষের উপর ডিপেন্ড করে। যেমন শেখ হাসিনা বলেছিলেন যে এই মেট্রো রেল ঠিক করতে 1 বছরের বেশি সময় লাগে। বলেছিল 300 কোটি টাকার উপরে লাগবে, তো এই 20, 40, 50 কোটি টাকায় হয়ে গেছে না। বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত ছিল আগে প্রশাসন, পুলিশ প্রশাসনে একটা আস্থার জায়গাটা ফিরিয়ে আনা। আপনি যে প্রসঙ্গটা বলেছেন, যে আমি মনে করি যে এই রকম একটা ডিজাস্টারের মধ্য দিয়ে, আপনি জানেন যে এখানে সাংবিধানিক অনেক বিতর্কের প্রশ্ন আছে। এখানে আমরা আসলে দেখেন, আমরা যখন এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আমরা ভূমিকা রাখছিলাম বা পরে, আমাদের অনেকেই বলেছেন যে শপথ নিতে হবে জনগণের কাছে, যেহেতু এটা একটা জনগণের সরকার, বিপ্লবী সরকার। আজকে যে সমস্ত প্রতিষ্ঠান আছে, একটা প্রতিষ্ঠানের প্রতিও মানুষের আস্থা নাই, এবং এর প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু পরিবর্তন করতে হবে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে প্রধান বিচারপতি পদত্যাগ করছেন। এই ঘটনা কি বাংলাদেশে আগে কখনো ঘটেছে? এখানে কি সাংবিধানিক রীতি আছে না কি আছে? এখন প্রফেসর ইউনূসের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ, যে যেটা পৃথিবীর কোনো দেশে কখনো ঘটে নাই। একটু বেটার স্পিচ চেয়েছিলাম, যে এত ধরে ধরে না, উনি হয়তো করবেন, কিন্তু আমি মনে করি যে এটা তো সত্য সময় আপনি স্বীকার করবেন। আমার প্রশ্ন হচ্ছে, উনার প্রতি যে আমাদের আস্থাটা দেখিয়েছি আমরা, এই আস্থাটা কিন্তু বাইলেটারাল। উনি কিন্তু এটার সম্মান, মর্যাদা, দায়িত্ববোধের একটা বিরাট চাপ ওনার মধ্যে আছে। আবার আমরা দায়িত্ব দিয়ে যদি কালকে ওনাকে তাড়াহুড়া করে বলেছেন যে আপনারা আমাকে চাপ দিবেন না, আপনারা আমার সাথে ঘেরাও করছেন, সবাই মিলে যে ঘেরাও করছে, সরকার ঘেরাও করে রেখেছে, কাজে অসুবিধা হচ্ছে, উনি কিন্তু এই কথাগুলো একটু আসবো, আমি কথা বলবো, এই কথাগুলো উনি বলেছেন। আমি আপনার এই প্রসঙ্গে যেটা পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে উপরে অনেকগুলো কাজের চাপ আছে। একটা ওসি পর্যন্ত এখন নিয়োগ দিতে হবে,
একটা যেমন এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় যেটা, বা আমরা যদি বলি প্রধান উপদেষ্টার কার্যালয়, সেখানে কিন্তু বিগত সরকারের লোকেরা আছেন, কার্যালয়ে বিগত সরকারের লোকেরা আছেন, প্রশাসনের প্রত্যেক জায়গায় লোকেরা আছেন। এই জায়গাটায় আমি মনে করি যে ওনাদের সিদ্ধান্ত গ্রহণের শ্লথগতি আছে। একদম সঠিক বলেছেন। এই জন্য যে ওনারা তো দেশটাকে একটু পরিষ্কার করতে আসছে, এই অপরিষ্কার বিশৃঙ্খল একটা জায়গাকে ওনারা একটা জায়গায় রূপ দিতে দেওয়া। এই যে ক্ষুদ্র স্বার্থান্বেষী মহল, যে আমি প্রাইমারি স্কুলের শিক্ষক, আমি সেকেন্ডারি স্কুলের শিক্ষক, আমার বেতন পাচ্ছি না, এমপিও হচ্ছে না, হ্যাঁ এটা ঠিক, অনেক বড় ঠিক আছে, কিন্তু তারা এটাই ভুলে গেছে একটা সরকার এতগুলো রক্তের উপর, এত রক্তের উপর দাঁড়িয়ে এসছে, তারা তাদেরই নিজেই বললেন বন্যা, যে বন্যাটা সৃষ্ট বন্যা, এত বন্যা যে 3 যুগেও আপনাদের টেলিভিশনগুলোর মাধ্যমে আমরা দেখেছি যে এরকম বন্যা হয় না, হঠাৎ সৃষ্ট একটা বন্যা, সেটাকে ট্যাকেল দিতেই তো হিমশিম খাওয়ার মতো অবস্থা। একটা প্রত্যেকটা জীবনেরই একটা মূল্য। তো সেইখানে তাদেরকে আমি বলবো যে এখানে ডক্টর ইউনূস সাহেব একদম 100% ঠিক বলেছে। ওনাকে বলে তো এটা কোনো কাজ হবে না, এগুলো তো সরকারের কাজ, এগুলো আন্দোলন করবে, তারপরে তার এতটুক মানবে, এতটুক মানা যাবে না, দুই পক্ষের একটা ছাড় দেওয়া দেওয়ার একটা ব্যাপার থাকে। ওনারা যে কাজ করবে ঢালাওভাবে, এখনও যে কথাটা বললো যে ওসি ঠিক হয় নাই, এখনও কোনো সচিবালয়ের সচিবরা ঠিক হয় নাই, ঢালাও মামলা এবং আদালত প্রাঙ্গণে গ্রেপ্তারকৃতদের লাঞ্ছিত করা, এই যে আমি আপনার শোতেই আমি মানিকের সাথে আমাদের কিন্তু বেশ তর্ক বিতর্ক, কিন্তু এইভাবে একটা বয়স্ক লোক, শরীরে কিচ্ছু নাই, যা দেখলাম আপনাদের ভিডিওগুলোর মাধ্যমে, এইভাবে অসুস্থ করাটা এটা সত্যিই দুঃখজনক। এবং ঢালাও মামলা, এইটা আপনি দেখেন যে এটা এখন আছে, ওরাই হচ্ছে কি আপনার এখন অতি উৎসাহী হয়ে ওই একই কাজগুলো করছে। আপনার ওই যে বলেন না অজ্ঞাত, ততই তো আগে আমরা মনে করতাম তাদের আবার 2 পাই। এত বড় ডিজাস্টারের পরে যদি অভ্যাস ছাড়তে না পারে, তাহলে সেটা জাতির জন্য ভীষণভাবে দুঃখজনক। উনি আরেকটা কথা বলেছেন, পুলিশকে ফোন করে বলবো যে আমার এইখানে মিটিং আছে, আপনি সিকিউর দিয়েন, সেটা এটা আমরা তো জনগণের জন্য, জনগণকে সেবা করার জন্য পুলিশকে অবহিত করা যেতে পারে, অবহিত করা, সেটা আমরা ফোন করে বলবো যে আমরা এখানে মিটিং করছি, আপনার লোক পাঠিয়ে, এদের কাছ থেকে পারমিশন নিতে হবে। এটার চেয়ে অপমানজনক, ওই যে ডক্টর ইউনূস সাহেব যেমন বলছেন না লোহার খাঁচা, ঠিক তেমন পুলিশের কাছে অ্যাপ্লিকেশন আমাদের যারা করতে যায়, আমি জানি না তাদের কেমন লাগে, আমার কাছে ভীষণ খারাপ লাগে এটা। আমিও কিছু পয়সা পাই যখন আমি সংসদ সদস্য হই, সেটার নাম হলো অনারিয়াম, আর তারটার নাম হচ্ছে বেতন। বুঝতে হবে সে চাকরি দিয়েছে পরীক্ষার জন্য, তার ওইটার বয়স 35 বছর মিনিমাম, আমারটার বয়স 5 বছর। সো আমি তার কাছ থেকে পারমিশন নিব, এটা হাউ ইট পসিবল? বিরোধী দলের রাজনীতিতে আছি, আমাদের পথ দুটো সরকার পরিবর্তনে, একটা হচ্ছে আন্দোলন করে সরানো, আর একটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে সরানো। 16-17 বছর অপেক্ষার পরে যখন রক্তের বিনিময়ে, হাজারো রক্তের বিনিময়ে যখন একটা জিনিস এসে দাঁড়ায়, তখন প্রত্যাশার একটা চাপ থাকে। আপনি এটা বাস্তবতা, মানুষ তো আমি কিন্তু দেখেন আজকেও জেলে থাকতাম, আমি কিন্তু যখন জেলে গিয়ে চিফ অ্যাডভাইজারকে বলেছি যে স্যার মানুষের প্রত্যাশার চাপ আছে আপনাদের উপর, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু একটা লম্বা সময় থাকলে কিন্তু একটা আনপপুলারিটি ডেভেলপ, সফল হতে না পারে খুব দ্রুত কিন্তু তার উপরে তার আস্থা, তার সংকটটা তৈরি হবে। এই জন্য এটাও মাথায় রাখতে হবে। আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে যে আমরা রাজনৈতিকভাবে আন্দোলন করেছি লম্বা সময় ধরে, পার হলে লম্বা সময় যদি যায় তাহলে মানুষের মধ্যে কিন্তু একটা লম্বা সময়টা কতদিন আপনার মনে হয়? ধরেন সময়, আমি আপনাকে হাইপোথেটিক্যালি বলছি, মানুষ আসলে কি চায়। মানুষ যদি, যেমন ধরেন মানুষ দেখছে যে এখন চাঁদাবাজি, হ্যাপি। মানুষ যদি রাস্তায় গিয়ে দেখে যে আগের চাইতে ট্রাফিক জ্যাম কমেছে, মানুষ যদি রাস্তায় গিয়ে দেখে যে এখন ঘুষ টুসের সমস্যা নাই, তাহলে কিন্তু মানুষ একটা সময় বলবে আমরা তো ভালোই আছি। আর যখন না, আমি তো কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। আপনি হয়তো দেখেছেন যে এখন মানুষ বলছে আগে এক পক্ষ চাঁদা নিত, এখন আরেক পক্ষ। এই বদলই না হয়, তাহলে আপনি আমার প্রফেসর, আপনি আমার শিক্ষক, আপনি নোবেল জয়ী, কোনো সমস্যা নেই, আপনাকে আমার সম্মান, কিন্তু আমার পেটে যদি ভাত না থাকে, আমার দ্রব্যমূল্য যদি না কমে, যার জন্য আমি আন্দোলন করেছি, আমার ভোটাধিকার, আমার সুশাসন যদি নিশ্চিত না হয়, আমার যদি আজকে বাচ্চা কাচ্চার স্কুলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যুক্ত হয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে তো বেশি দিন তো মানুষ আপনার এই সময় তো আপনাকে দিবে না। বিএনপি মহাসচিব যে কথাটা বলেছেন যে আমরা একটা রূপকল্প চাই, একটা রোডম্যাপ চাই, ডক্টর ইউনূস কিন্তু আজকে সেটা বলেছেন যে আমরা শীঘ্রই একটা রূপকল্প দিব।
তো অনেকগুলো গ্যাপ কথা আছে। সময় হলে, সময়টা কখন হবে রাজনীতিবিদবে না, শোনার কথা না একটা সময়ে। তারপরে আরও কথা আছে আপনার যে যতগুলো প্রবলেম আছে, প্রবলেমগুলো শেষ করতে আমি যেটা বললাম যে অনেক বছর গেলেও প্রবলেম হয়তো শেষ হবে না। লাইক আপনার জলবায়ু পরিবর্তন শতাধিক বছরের ব্যাপার, এটার প্রজেক্ট হলো শত বছরের প্রজেক্ট। যত কিছু উন্নত হয়েছে, বিজ্ঞান যত উন্নত হয়েছে তত জলবায়ুর প্রবলেম হয়েছে। এই প্রবলেম এটা চলতেই থাকবে। এক সময় আমাদের সন্তানরা এটা চিন্তাও করে না, এখন কিন্তু এটার উপরই পড়ালেখা করে যে আগামী 100 বছর এটাই যদি যায় সেটা তো হবে না। তারপরে রোহিঙ্গা, আপনি একটা ভালো পয়েন্ট যেটা ধরেছেন, রোহিঙ্গা এভাবে স্রোতের মতো এসেছে। রোহিঙ্গার যাওয়ার কি এই মুহূর্তে ওরকম রাস্তা আছে? গেলেও কয়টা গিয়েছে। কিন্তু যখন এত আইনের পরেও, এত বাধার পরেও, এত শক্ত করে ধরার পরে এই ত্রয়োদশ সংশোধনী, চতুর্দশ সংশোধনী কোনো কিছু করতে পেরেছে আপনার 5ই আগস্টে? কিছুই করতে পারেনি। যখন এর আগে বলছি, বিচারপতি, প্রধান বিচারপতির মাথার উপরই খড়গ ধরে যখন বলে, বা রাষ্ট্রপতির মাথার উপর যখন খড়গ ধরে বলে যে আইন করো, তো তখন কিন্তু কোনো সাংবিধানিক কাজ সংবিধানই থাকে না। কিন্তু তারপরে কেন ওনারা বলছেন যে আমরা একটা সাংবিধানিক সংকটে আছি? ইসি বলি, তাহলে ইসি নিজেও ইল্লিগাল। তো এখন ইসি যেটা বলছে সেটাও ইল্লিগাল। হ্যাঁ, ঠিক আছে। তো এখন দুই ইল্লিগাল, যে বলছে সেও ইল্লিগাল, আমি কোন দিকে যাব? মানে অবৈধ মানুষ বৈধতার প্রশ্ন তুলছে।